কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা, আজ আমাদের অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন, এবং সেই সঙ্গে থাকবে কৃষি বিষয়ক নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং আরও থাকছে প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক একটি প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আমাদের দেশে কৃষক ভাইয়েরা বরাবরই অধিক ফলন পাবার আশায় জমিতে ইউরিয়া সারের চাহিদা না জেনেই মাত্রাতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন। কিন্তু জমিতে ইউরিয়া সারের প্রয়োজন ছিল কিনা বা সারের কার্যকারিতা কতটুকু হলো, সেদিকটা কৃষক ভাইয়েরা মোটেও ভাবেন না। এই প্রেক্ষাপটে দেশে ইউরিয়া সারের সঠিক ব্যবহার ও অপচয় রোধে সাম্প্রতিককালে সরকারি বেসরকারিভাবে কৃষক ভাইদের মাঝে এলসিসি প্রযুক্তি সম্প্রসারণে নানা রকম কর্মসূচি পরিচালিত হচ্ছে। মাঠ পর্যায়ের ফলাফলে দেখা গেছে এলসিসি ব্যবহার করে হেক্টর প্রতি 90 কেজি ইউরিয়া সাশ্রয় করা সম্ভব। এখানে আপনারা দেখছেন যে 4টা কালার আছে, সেই ধানের পাতার সাথে রং মিলিয়ে এই 4টি কালার করা হয়েছে, এবং এখানে নম্বর দেওয়া আছে 2, 3, 4, 5। এই রঙের সাথে যদি আমরা ধান গাছের বিভিন্ন পর্যায়ে পাতার রং মিলাই, তাহলে এই রং থেকেই আমরা বুঝতে পারবো যে আসলে ধান গাছের ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন আছে কি নাই। বোরো মৌসুমে চারা রোপণের 20-21 দিন পর এবং রোপা আমন বা আউশ মৌসুমে চারা রোপণের 15 দিন পর থেকে আমরা এই লিপ কালার চার্ট ব্যবহার করতে পারবো। প্রথমত যে কোনো একটা প্লটের 10টি গাছ বেছে নিতে হবে। 10টা গাছ বাছার পরে আমি প্রত্যেকটা গাছের একটা পাতার রং মেলাবো। যে গাছগুলো বেশি এই হলুদের দিকে মিলবে তাদের একটা মাত্রা আছে, সবুজের দিকে মিলবে সেগুলোর একটি মাত্রা আছে। যে জায়গায় পাতার রং মিলে যাবে ধান গাছের সাথে, এই এলসিসির নম্বর আমাকে সেইটা মনে রাখতে হবে। বোরো ধানের ক্ষেত্রে এই 3 বা এর নিচের দিকে যদি মিলে যায়, তাহলে পরে আমাদের বুঝতে হবে যে ওই জমিতে সার দিতে হবে। এখন অর্থাৎ এই 3.5-এর নিচে, এখানে যে সংকট মাত্রা আমরা বলে থাকি, সংকট মাত্রাটা হচ্ছে 3.5। এই 3.5-এর নিচে, অর্থাৎ এই যে 4টা মাত্রা আছে, এই নিচের 2টার সাথে যদি রং মিলে যায়, তাহলে পরে আমাদেরকে ইউরিয়া সারে দিতে হবে। আর এই 3.5 বা তার উপরের দিকে যদি মিলে, তাহলে ইউরিয়া সার দিতে হবে। এইভাবে আমরা যদি দেখি যে এই জমিতে 6টা বা 7টা বা 8টা গাছের পাতার সাথে রং এই সংকট মাত্রার নিচে আছে, তাহলে আমরা এই জমিতে বোরোর ক্ষেত্রে প্রতি বিঘায় 9 কেজি ইউরিয়া সার প্রয়োগ করব। তবে এখানে মনে রাখতে হবে, প্রথম পরিমাপে যদি আমার ইউরিয়া সার প্রয়োগ করার প্রয়োজন না হয়, তাহলে আমাকে 10 দিন না 5 দিন অন্তরই এসে আবার পরিমাপ করতে হবে। অর্থাৎ আমি এই পরিমাপ করার পর সাথে সাথে যদি ইউরিয়া সার দেয়া দরকার হয়, তাহলে আমি আবার 10 দিন পর এসে পরিমাপ করব। কিন্তু ইউরিয়া সার যদি দেওয়ার দরকার না হয়, তাহলে আমরা 5 দিন পর এসে পরিমাপ করব। এইভাবে চারা রোপণের 21 দিন পর থেকে শুরু করে থোর আসা পর্যন্ত সময়কালে আমরা এভাবে 10 দিন এবং বা 5 দিন অন্তর অন্তর পরিমাপ করে যদি ইউরিয়া সার দেওয়ার দরকার হয় তাহলে দিব, দরকার না হলে দিব না। পেঁপে আমাদের অন্যতম প্রধান ফল, যা সবজি হিসেবে খাওয়া যায়। দেশের সব অঞ্চলে পেঁপের আবাদ হয়ে থাকে। দেশে বর্তমানে প্রায় 4000 হেক্টর জমিতে পেঁপের চাষ হয়।
যেখান থেকে অন্তত প্রায় 60,000 মেট্রিক টন পেঁপে উৎপাদিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শাহী পেঁপে নামে একটি পেঁপের উন্নত জাত আবিষ্কার করেছে। এই পেঁপেটি পুরুষ গাছ এবং স্ত্রী গাছ আলাদা আলাদা হয়, যে কারণে এই পেঁপেটি চারা লাগাইতে হয়। লাগানোর পরে প্রতি মাসে 50 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। ফুল আসার পরে এই সারের পরিমাণ দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 100 গ্রাম ইউরিয়া এবং 100 গ্রাম এমওপি। 2-3 দিন পর পর প্রতিটা গাছে পানি দিতে হবে, এরপর খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। এই সময়ে কিছু রোগের আক্রান্ত হইতে পারে, বিশেষ করে গোড়া পচা রোগ। গোড়া পচা রোগ আক্রান্ত কোনো লক্ষণ দেখা গেলেই পেঁপে বাগানে রুডিমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 3 সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করতে হবে। তাল হচ্ছে দেশের প্রাচীনতম ফলের মধ্যে অন্যতম। দেশের সব জেলাতেই তাল গাছ জন্মাতে দেখা যায়। দেশের অন্যান্য ফলের তুলনায় তাল ফল হিসাবে ততটা জনপ্রিয় নয়, তবে তাল গাছের কাঠ গ্রামীণ পর্যায়ে ঘরবাড়ি তৈরি করতে ব্যাপক ব্যবহৃত হয়। দেশে তালের কোনো অনুমোদিত জাত নেই। তাল ক্যালসিয়াম সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। তাল সাধারণত 2 ভাবে খাওয়া যায়, পাকা তাল দিয়ে পিঠা তৈরি করে এবং কাঁচা তালের আঁশ হিসেবে। তালের পাশাপাশি শক্ত গাছ হিসাবে আরেকটি গুরুত্বপূর্ণ ফল হচ্ছে খেজুর। দেশের সব অঞ্চলে খেজুর গাছ থাকলেও যশোর, কুষ্টিয়া, ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি খেজুর গাছ জন্মাতে দেখা যায়। এই সমস্ত জেলায় বছরে শতাধিক মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদিত হয়। টক মিষ্টি স্বাদযুক্ত ফল হিসেবে কামরাঙ্গা আমাদের একটি পরিচিত ফল। গ্রীষ্ম, বর্ষা, শীত প্রায় সব ঋতুতেই কামরাঙ্গা পাওয়া যায়। কামরাঙ্গা একটি শক্তিশালী ঔষধি গুণ সম্পন্ন ফল। কামরাঙ্গা থেকে উন্নত মানের জুস, জ্যাম, জেলি ইত্যাদি তৈরি করা যায়। কামরাঙা আমরা সবাই জানি যে কামরাঙা শুধু সেই টক তৈরিতেই কামরাঙা বা আমাদের সেই মরিচ পেঁয়াজ দিয়ে মাখানো কামরাঙা, ঠিক এটা এখন সেই পর্যায়ে নাই। কামরাঙাকে আমরা মিষ্টি ফলের মানে রূপ দিতে চাই, কামরাঙাকে আমরা প্রিয় ফল হিসাবে রূপ দিতে চাই। কামরাঙা একসময় আমরা দেখেছিলাম কামরাঙাকে বিদেশে স্টার ফ্রুটস বলে। আপনার যে ডেজার্ট ফল তৈরি হয় তাতে কামরাঙার যে চাকা সুন্দর করে সাজানো হয়, এবং পৃথিবীতে কামরাঙা কিন্তু একটা বিখ্যাত ফল হয়ে গেছে ডেজার্ট ফলকে সাজানো, অর্থাৎ একটা ফলের মানে ঝুড়িকে সাজানো বা ফলের বাটিকে সাজানো হিসাবে। এবং এটা এক এক সময় যদি একটু কম পাকা হয় তাহলে একরকম টেস্ট, যদি বেশি হলুদ হয়ে পাকে তার একটা টেস্ট, এবং যখন ওভার ম্যাচিউর হয় সেটাও কিন্তু একটা তার জুসের দারুণ একটা টেস্ট আছে। এবং কামরাঙা এই মুহূর্তে আমরা যদি জুস তৈরিতে কামরাঙা ব্যবহার করি তাহলে কামরাঙা আমাদের প্রিয় ফল হিসাবেই আমরা চাষ করতে চাই এবং প্রিয় ফল হিসাবেই আমরা পেতে চাই। সুধী দর্শক, দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে জানাতেই আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এবারে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারের এক গবেষণায় দেখা গেছে 0.5 মিলিমিটার পুরুত্বের সেলুলোয়েড বা মোটা গ্যাস পলিথিন শুটকি সিলার দিয়ে প্যাকেট করলে প্রায় 3 মাস পর্যন্ত শুটকি স্বাস্থ্যসম্মত ও গুণগত মান সম্পন্ন থাকে। শুটকি মাছ বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় এলাকাতে অত্যন্ত জনপ্রিয় মৎস্যপণ্য। প্রচলিত পদ্ধতিতে তৈরি শুটকির প্রধান সমস্যা হচ্ছে শুটকি উৎপাদনকারীরা স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদন করে না।
প্রথমত, মাছ সংগ্রহের সময় কম দামে ক্রয়ের জন্যে পচা না তাজা মাছ সে ব্যাপারে বাছ বিচার করে না। তারপর মাছ সঠিকভাবে পরিষ্কার করা হয় না বলে মাছের গায়ে কাদামাটি লেগেই থাকে। অন্যদিকে মাছ বেশি পচা হলে বা আবহাওয়াজনিত কারণে বেশি পচে যাওয়ার সম্ভাবনা থাকলে লবণ মেশানো হয়। মাছ বাছাই ও লবণ দেওয়ার প্রক্রিয়া সরাসরি মাটিতে, কখনো বা চাটাইতে করা হয়। সদ্য উদ্ভাবিত এই নতুন ড্রায়ারটির নাম হয়েছে BFRI ফিশ ড্রায়ার। এই ড্রায়ারটির মাধ্যমে শুটকি তৈরির স্বাস্থ্যসম্মত ও উন্নত গুণগত মান সম্পন্ন শুটকি মাছ তৈরি করা যায়। এই ড্রায়ারটিতে সৌরশক্তি এবং বিদ্যুৎ শক্তি উভয়ই ব্যবহার করা যায়। ড্রয়ারে সৌরশক্তি না বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে আবার দুইটি মডেল তৈরি করা হয়েছে। এই মডেল দুইটিকে যথাক্রমে সৌর মডেল এবং বৈদ্যুতিক মডেল বলা হয়। যে স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তির প্রাপ্যতা আছে সেখানে বৈদ্যুতিক মডেল, আর যে স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি নাই সেখানে সৌর মডেল ব্যবহারের জন্য উপদেশ দেওয়া হয়। উভয় মডেলে স্বচ্ছ সেলুলয়েডের ঢাকনা থাকায় বিভিন্ন অস্বাস্থ্যকর দিকগুলি যেমন ধুলা কাদা, মাছি, কুকুর ইত্যাদির সংক্রমণ ও সর্বোপরি কীটনাশকের ব্যবহার ছাড়া উন্নত মানের স্বাস্থ্যসম্মত শুটকি তৈরি করা হয়। এখন প্রয়োজন এ প্রযুক্তির মাঠ পর্যায়ে সম্প্রসারণ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ড্রায়ার প্রযুক্তিটি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করে স্বাস্থ্যসম্মত শুটকি তৈরির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা যায়। প্রাণী সম্পদের মধ্যে কবুতর পালন একটি লাভজনক কর্মকাণ্ড। গ্রাম অঞ্চলে অনেকেই পারিবারিকভাবে এই কবুতর পালন করে থাকেন। সাভার উপজেলার পান্ধুয়া গ্রামের আব্দুল বাতেন তাদেরই একজন। আব্দুল বাতেন মূলত একটি বেসরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক। আব্দুল বাতেন তার পারিবারিক সমন্বিত খামারের সঙ্গে কবুতর পালনকে একটি আয়ের ক্ষেত্র হিসেবে সম্পৃক্ত করেছেন। কবুতর পালন কিংবা কবুতর খামার লাভজনক হলেও কবুতর পালনে বিশেষ কিছু নজর দেওয়া প্রয়োজন। এ বিষয়ে এখন শুনুন সফল কবুতর খামারি আব্দুল বাতেনের পরামর্শ। আমরা যদি কবুতরের খামার করতে চাই তাহলে কবুতরের খামারের ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্ট্যান্ট। একটি হচ্ছে যে তার ব্যবস্থাপনা, আর একটি হচ্ছে কবুতর সংগ্রহ করা। কবুতর সংগ্রহের সময় সবসময়ই খেয়াল রাখতে হবে আমরা যেন সেটি বাজার থেকে সংগ্রহ না করি। যারা কবুতর চাষ করে থাকে বা প্রতিপালন করে থাকে এরকম খামার থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা রোগমুক্ত কবুতর সংগ্রহ করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে তার আবাসস্থল এবং খাদ্য ব্যবস্থাপনা। এই দুটো দিকে যদি আমরা যথাযথ গুরুত্ব দিতে পারি এবং তাদের যে বিষয়গুলো আছে সেগুলা মেনটেন করতে পারি, সেক্ষেত্রে আমরা একটি লাভজনক কবুতর খামার গড়ে তুলতে পারি। কবুতরের রোগের ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে তাদের পক্সের ক্ষেত্রে আমরা যদি সরকারি যে ভ্যাকসিনটা আছে সেটা পিজন পক্স ব্যবহার করি তাহলে পক্স অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া আমরা যদি মুরগির ক্ষেত্রে যে লাসোটা ভ্যাকসিন ব্যবহার করা হয় BCRDB, সেই BCRDB ভ্যাকসিন করি তাহলে রানীক্ষেত রোগ থেকে তাদেরকে রক্ষা করা যায়। আর এই দুটো রোগ নিয়ন্ত্রণ করা গেলে সেক্ষেত্রে কবুতরের আর বড় রকমের রোগ বালাই দেখা যায় না বললেই চলে। সুধী দর্শক, দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন, আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে। বাংলার কৃষি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি।
বসা